আসসালামু আলাইকুম। পাঠ করছি ভায়োলেন্ট লাভ, লেখনতে মরিয়ম আক্তার জুথি। পর্ব সংখ্যা 15। তখন জুথি বাধ্য হয়ে আরিশের একটা টি শার্ট সাথে ওর থেকে বড় একটা ট্রাউজার পরে নেয়, কারণ জুথি তখন আরিশের কথায় না করে ফারিকে ডেকে দিতে বলেছিল, কিন্তু আরিশ জুথির কথা কোনো পাত্তা দিচ্ছিল না বলে জুথি আরিশের দেওয়া সাদা টি শার্ট ও ছাই বর্ণের একটা ট্রাউজার পরে ওয়াশরুম থেকে বের হয়ে দেখে আরিশ ওর বারান্দায় দাঁড়িয়ে বাহিরের দিকে তাকিয়ে আছে। আরিশকে বারান্দায় দেখে জুথি এক দৌড়ে রুমের দরজা খুলে দৌড়। জুথি চলে যেতে আরিশ রুমের দিকে ঘুরে দরজার দিকে তাকিয়ে বলল, কত পালাবে মৌসাক, সেই ঘুরে ফিরে আমার ঘরে আসতে হবে। জুথি আরিশের রুম থেকে এসে ওর পরার জামা বের করে ট্রাউজারটা খুলে কালো প্যান্ট কাট একটা সালোয়ার পরে নিয়ে যখন জামা পরতে নেবে তখন ওর চোখ পড়ে ওর গায়ে পরা আরিশের টি শার্টের দিকে। জুথি টি শার্টের গলার কাছে থেকে একটু উঁচু করে ঘ্রাণ নিয়ে চোখ দুটো বন্ধ করে, খুলতে চোখ জোড়া পানিতে ভরে যায়। আজ কত বছর পর নির্ভয় প্রিয় মানুষের গন্ধ নিল। চোখে পানিটা মুছে পরপর প্রিয় ঘ্রাণটা কয়েকবার শুকে নিল। হঠাৎ রুমের দরজা বন্ধ হওয়ার শব্দ পেয়ে দরজার দিকে তাকিয়ে দেখে রোদ রাগী দৃষ্টি নিয়ে ওর দিকে তেড়ে আসছে। এটা দেখে চোখের পানি ভালো করে মুছে জুথি কণ্ঠ খালি নামে বলল, রোদ আপু। ওর বাকি কথা শেষ করার আগে রোদ জুথির গালে ঠাটিয়ে থাপ্পড় দিল। ঠাস। আপু, ঠাস। তোর লজ্জা করে না? নিষেধ করার পরও আরিশের রুমে গিয়েছিস, বেহা একটা মেয়ে। পরপর দুটো থাপ্পড় খেয়ে আপনা আপনি জুথির চোখ দুটো পানিতে টইটুম্বুর হয়ে যায়। জুথির মুখ থেকে ফুপানোর শব্দ শুনে রোদ জুথির থুতনি ওর দিক করে বলল, তোর নাটক দেখতে আসিনি আমি। কি করেছিস আরিশের সাথে সত্যি করে বলবি? জুথি ফুপিয়ে কাঁদতে কাঁদতে রোদের কথার তাৎপর্য না বুঝে বলল, মানে? ওলে আসছে আমার নেকা সুন্দর চেহারা দেখে উঠতি বয়সে ফুর্তির মেটাতে গিয়েছিলি, তাই না? রোদের আমার জঘন্য কথা শুনে জুথি অনুনয়ের কণ্ঠে বললে, আপু তুমি ভুল বুঝছো। কোনটা ভুল কোনটা সঠিক আমি সেটা বুঝি না? একটা ছেলের রুমে গিয়ে তারই পোশাক পরে বের হচ্ছিস, নিশ্চয় তোদের মধ্যে অনেক কিছু হয়েছে। সি আপু তুমি এসব কি বলছো? আমার মেজাজ এমনি গরম, সত্যি কথা বল। দেখো আপু, তুমি যেসব ভাবছো সম্পূর্ণ ভুল। আমিও ওর সম্পূর্ণ কথা শেষ করার আগে দরজা কড়াঘাত করার শব্দ পেয়ে দুজন সেদিকে তাকায়। রোদ দরজার দিক থেকে চোখ সরে জুথির দিকে তাকিয়ে বলল, আমি যে তোকে চড় মেরেছি এটা তুই কাউকে বলবি না, আর যদি বলিস না আপু আমি কাউকে বলবো না। আমি দরজা খুলছি বলে রোদ দরজা কাছে গিয়ে দরজা খুলে দেখে ফারি ভ্রুকুচকে দাঁড়িয়ে আছে। ফারি রোদকে দেখে বলল, তুই এই রুমে কি করছিস সেটা কি তোকে বলতে হবে? না, তুমি তো কোনো কারণ ছাড়া এই রুমে আসো না, তাই জিজ্ঞাসা করলাম। আমি যাচ্ছি বলে একবার জুথির দিকে তাকিয়ে রুম থেকে বেরিয়ে যায়। রোদ চলে যেতে ফারিস জুথির কাছে এসে ওর দিকে তাকাতেই ফারিস চোখ পড়ে জুথির গালে থাপ্পড়ের দাগ। থাপ্পড়ের দাগ দেখে ফারি ভ্রুকুচকে বলল, তোর গালে দাগ কিসে? নিশ্চয় রোদ আপু মেরেছে, তাই না? আরে না, আপু মারতে যাবে কেন? তাহলে আরিশ ভাই মেরেছে? না না, উনি মারেনি। তো আমাকে মিথ্যে বলছিস কেন? রোদ আপু যে মেরেছে সেটা আমি ভালো করে বুঝতে পারছি। আসলে দাঁড়া, আমি আরিশ ভাইয়ের কাছে বিচার দেবারে। এই না না প্লিজ, দেখ এমনটা করিস না। তো আমি ওনার রুমে গিয়েছিলাম এটা ভেবে আপু মেরেছে। তো ভাইয়ের রুমে যাওয়ার সম্পূর্ণ রাইট আছে। তাহলে? কোনো রাইট নেই আমার। ফারি অন্যদিকে তাকিয়ে আছে। মৌ বললাম তো নেই। মৌ তুই ভাই দেখ ফারি, আমি এসব কথা শুনতে চাই না। তুই আমার রুম থেকে যা। তুই না শুনলেও এটা সত্যি। কোনো সত্যি নেই, আমার কাছে মিথ্যে বলবি না। তুই যে এখনো ভাইয়ের কথা মনে করে বালিশ ভিজায় সেটা আমি জানি না। তুই যাবি কেন? আমি যাব কেন? তুই তোর অনুভূতি লুকাচ্ছিস। তুই ভাইকে
দেখ ফারি, আমার এসব কথা শুনতে ভালো লাগছে না। দেখ, তুই মানিস আর না মানিস, আজ তোকে স্বীকার করতে হবে। তোর মনে আছে 1.5 বছর আগের কথা? তুই যখন 8-এ পড়তি, তখন এক বিকেলে গার্ডেনে বসে আমরা সবাই সিরকুট খেলছিলাম। জুথি ফারির কথা মনে পড়ে, সেই 1.5 বছর ফেলে আসে আগের ঘটনা। সময়টা প্রায় পড়ন্ত বিকেল, মানে দিনের সেই সময়টা যখন বিকেলে প্রায় শেষ হয়ে আসে, সূর্য পশ্চিম দিকে হেলে পড়ে, আলো একটু নরম হয়ে নিভে নিভে আসছে, চারপাশটা এক ধরনের শান্ত আবছা স্নিগ্ধ পরিবেশ তৈরি হয়েছে। ঠিক এই সময়টা খানবাড়ির ছেলে মেয়েদের আড্ডা, গান, গল্প সময় হয়। কখনো কখনো আয়ানও থাকে, যদি ওর কাজে জরুরি কোনো কাজ না থাকে। আজ আয়ানের কাজ থাকায় সে এই সময় তার বোনদের দিতে পারেনি। যদিও আয়ান না থাকলেও তাদের আড্ডায় মিস হবে না। আর আজকে তার সিরকুট খেলবে, এটাই সিদ্ধান্ত। সে অনুযায়ী রোদ, ইভা, ফারি, জুথি, মনি সব কিছু ঠিকঠাক করে আসর জমালো সবাই মিলে। আর নিয়মটা, কাচের বাটিতে অনেকগুলো কাগজ, তাতে অনেক কিছু লেখা থাকবে, আর যার যেটা ইচ্ছা সেই কাগজে উঠিয়ে সেখানে যেটা লেখা থাকবে সেটা করবে। প্রথমে ইভা সিট নাড়াচাড়া করে উঠিয়ে দেখলো তাতে লেখা, মা বাবা কতটা ভালোবাসে সেটা মিন করে ছোট্ট একটা কবিতা বলো। ইভা সিরকুট দেখা হয়ে গেলে সবার দিকে তাকিয়ে বলে, নিঃশ্বাসে ভরে আছে মা বাবার নাম, তাদের ছায়াতে আমার সব শান্তি। বাবার হাতে ধরেছি, হাঁটতে শিখেছি, মায়ের চোখে সে স্বপ্ন লিখেছি। আজ দূরে এসে বুঝি খুব ক্লান্ত আমি, ভালোবাসার খামে নেই আমার সে অভিমান, ভুলে যায় মাঝে মাঝে তবু মন কাঁদে, একবার তুমি যদি ফিরে আসতে বাবা। ইভা এতটুকু বলে থেমে বলল, আমার আর মনে আসছে না, এর থেকে বেশি এগুলো আব্বুর কথা খুব মনে পড়ে যাবে, আর তখনই সবগুলো আবেগী হয়ে কেঁদে দিব। এখন রোদকে বল সিরকুট ধরতে। রোদ সিরকুট ধরে দেখে তাতে লেখা, আমাদের সবার জন্য আজ সন্ধ্যায় নাস্তা বানাতে হবে। এটা দেখে রোদ হাত পা ছাড়িয়ে ছিটিয়ে বলল, হে মাবুদ, আমার কপালে কেন এত বড় ঝামেলা ছুটালে। রোদের কথা শুনে সবাই হো হো করে হেসে দিল। ফারি তো বলে ফেললো, তোর একটা পাওয়াই উচিত। ফারি রোদকে বলে জুথির দিকে বাটিটা ধরে সিরকুট ওঠাতে বলল। জুথি ওপর থেকে একটা সিরকুট হাতে নিতেই লেখা, তোমার প্রিয় মানুষকে ডেডিকেট করে একটা গান শোনাতে হবে। জুথি সিরকুটের প্রিয় মানুষে বলতে প্রথমে ওর চোখে ভেসে ওঠে আরিশের মুখটা, সাথে সাথে ওর মনটা ভিসিয়ে যায়, বেরিয়ে আসে ভেতর থেকে এক দীর্ঘ নিঃশ্বাস। কিন্তু সবাই তো নাছোড়বান্দা, সিরকুট যেহেতু ধরেছে এখন খেলতেই হবে, তাই চোখটা বুজে আরিশের কথা মনে করে গাইতে শুরু করে, ঝরে যাওয়া পাতারে মতন ঝরে গেছি আজ আমি, কেন ভালোবাসোনি আমায়, হারিয়ে কোথা। জুথি আর গানটা সম্পূর্ণ শেষ করতে পারেনি, তার আগে ফুপিয়ে কাঁদতে শুরু করলো। কান্নার বেগ বেড়ে যেতে জুথি খেলা রেখে উঠে সোজা ওর রুমে চলে যায়। বিছানার উপর উবুর হয়ে শুয়ে হাতের ওপর মাথাটা রেখে অঝরে কান্না করতে শুরু করে। কিশোরী মন, আজও আরিশকে তার ভীষণ প্রয়োজন। এটা সে কাকে বোঝাবে? সে মারাত্মক পরিমাণে ভালোবাসে আরিশকে। কেন চলে গেছে? কেন কেন কেন? জুথি কাঁদতে কাঁদতে ভাঙা গলায় বলল, আরিশ ভাইয়া, আপনি আমার সেই জায়গায় থাকেন যেই জায়গাতে শত খুঁজলে না পাওয়া যাবে, না অনুভব করা যাবে। শুধু এক আকাশ ভরা তিক্ততা নিয়ে পড়ে আছি আপনার প্রলাহে। ফিরে আসুন না, আবার সে আগের মতো মৌ বলে ডাকুন না, আপনার মৌ আপনাকে খুব মিস করে। ফিরে আসুন, আই অ্যাম ওয়েটিং ফর ইউ। ইয়েস, ওয়েটিং, প্লিজ কাম ব্যাক ভাইয়া, প্লিজ কাম ব্যাক। তখন জুথি ওখান থেকে চলে আসতে সবাই খেলা থেকে উঠে আসে। রোদ ওখান থেকে উঠে ওর রুমে যায়। ইভা বোনকে এভাবে চলে আসতে দেখে বোনের রুমে আসতে নিলে ফারি আকবারি ইভার হাত ধরে বলল, আপু তুমি থাকো, আমি যাই। ইভা নিষেধ করেনি,
ফারিকে যেতে বলে ফারি জ্যোতির রুমে এসে দেখে জ্যোতি কান্নার পাশাপাশি বলা কথাগুলো শুনে জ্যোতির পিঠের ওপর হাত রেখে বলল, মৌ তুই ভাইয়া। ফারির কথা শেষ করার আগে জ্যোতি উঠে বসে ফারির গলা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, ফারি সবকিছু ছিন্ন হওয়ার পরেও আজ ভালোবাসি তো আমি ওনাকে, তাহলে উনি কেন আমার কাছে ফিরে আসছেন না? তুই এভাবে কান্না করলে কিভাবে হবে বল? আমি ওনাকে ছাড়া থাকতে পারবো না তো। ভাইয়া চলে আসবে, এভাবে ভেঙে পড়িস না। জ্যোতি তখন ফারিকে জড়িয়ে ধরে কাঁদছিল। বর্তমান জ্যোতির এসব কিছু ভাবার মধ্যে ফারি জ্যোতিকে ওর দিকে তাকিয়ে ওর দু বাহুতে হাত রেখে বলল, কি হলো? কোথায় হারিয়ে গেলি? চুপ করে থাকবি না। এই 1.5 বছরে নিশ্চয় তোর ভালোবাসা ফুরিয়ে যায়নি। জ্যোতি ফারির বারবার এক কথায় ওর হাত থেকে ফারির হাত সরে বলল, হ্যাঁ হ্যাঁ ভালোবাসি, বাসবো, কিন্তু আমার তাকে প্রয়োজন নেই। তাকে আমি যতটা পরিমাণ না ভালোবাসি তার থেকে বেশি ঘৃণা করি। তুই ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুই এখন যা যা শোনার সেটা তো শুনেছি। সময়ের বেগে টেনে কেটে গেছে 2 দিন। আরিশ রাজনৈতিক কাজে প্রায়ই রাত করে বাড়ি ফিরে। বাসায় খুব কমই থাকা হয় তার। আরিশ আজ আর বেরোয়নি, আয়ানকে পাঠিয়েছে। তার নাকি কোনো প্রোডাক্ট আসবে। সময় সকাল 11:20। খানবাড়ির মহিলারা রান্নার কাজে ব্যস্ত। মনি স্কুলে গেছে। জ্যোতি আজকে পরীক্ষা নেন, তাইও রুমে। ইহা ভার্সিটি গেছে। রোদ ফারি বসার ঘরে টিভি দেখছে। এমন সময় দরজার কলিং বেল বাজতে রোদ উঠে দরজা খুলে দিতে দেখে একজন ডেলিভারি চার্জম্যান দাঁড়িয়ে আছে। ওনাকে পার্সেল হাতে দাঁড়িয়ে থাকতে দেখে রোদ বলল, কে অর্ডার দিয়েছে? আরিশ খান কোথায়? ওনার পার্সেল এসেছে, ওনাকে ডেকে দিবেন? আমার কাছে দিন, আমি দিয়ে দিব। ডেলিভারি ম্যান রোদের হাতে পার্সেলটা দিয়ে বাইক নিয়ে চলে যায়। ডেলিভারি ম্যান চলে যেতে রোদ পার্সেলটার দিকে তাকে কিছুটা অবাক হয়। এত ছোট পার্সেল কি অর্ডার করেছে আরিশ? রোদ ভ্রু কুঁচকে প্রাইজের দিকে তাকাতে চোখ দুটো ছানাবড়া হয়ে যায়, কারণ সেখানে লেখা দ্য প্রাইজ ইন সুইজারল্যান্ড 1 মিলিয়ন। এটা দেখে সাথে সাথে বলল, হোয়াট? এটা সুইজারল্যান্ড থেকে আনানো? 1 মিলিয়ন মানে বাংলাদেশের রেটে 12,30,00,000 টাকা। ধন্যবাদ সকলকে। ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি ভালো লাগে পাশে থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।